আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে। আজকের এই লাইভ ক্লাসে আজকে আমরা আলোচনা করব এসএসসি 27 এবং 28 জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সূচক ও লগারিদম। অধ্যায়টি আছে তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় নম্বর 4। আমরা অধ্যায় নম্বর 4-এর অধ্যায়টি আমরা তিনটি অনুশীলনীতে ভাগ হয়েছে। 4.1, 4.2, 4.3 আর ধারাবাহিকভাবে আমরা কিন্তু 4.1-এ কিন্তু আলোচনা আছে সূচক নিয়ে, সূচক সংক্রান্ত সূচকের যে বেসিক আলোচনা আছে সেই বেসিক আলোচনাগুলো 4.1-এ আলোচনা করা হয়েছে। আর এই লগারিদমের যে সূত্র বা লগারিদমের যে বেসিক আলোচনা আমরা অনুশীলনী 4.2-এ আজকে আমরা দেখব। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের লগারিদম অধ্যায়ের বেসিক আলোচনা এবং লগারিদম অধ্যায়টি মানে ওই অনুশীলনী 4.2 অধ্যায়ের অনুশীলনী 4.2-এর অঙ্কগুলো সমাধান করার জন্য যতগুলো সূত্র আমাদের প্রয়োজন সাধারণ গণিতের জন্য প্রত্যেকটি সূত্র আমরা এমনভাবে দেখব, আমরা সরাসরি ওইভাবে সূত্র মুখস্থ করব না। কিন্তু তোমরা দেখেছো যে আমরা 4.1-এর অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা কিন্তু সূচকের সূত্র ওইভাবে পড়িনি, আমরা বাংলায় লিখে বাংলা বাক্যে গণিতের সূত্র পড়ছি। তো আমরা অনুশীলনী 4.2-এ লগারিদমও আমরা দেখব যে সূত্রগুলো বাংলা বাক্যে লিখে আমরা সহজে মুখস্থ করতে পারবো বা সহজে আমরা ম্যাথগুলো করতে পারবো। এখানে 6টা মাত্র সূত্র আছে, সবচেয়ে বেশি ব্যবহার হয় 2টি সূত্র। আমরা এই ধারাবাহিকভাবে দেখবো ইনশাল্লাহ। তো আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু দেখো, এবং আমার পেছনে যে আমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, কিন্তু স্মার্ট বোর্ড এখনো আমাদের হয়নি, আমরা স্মার্ট টিভিতে চলে এসেছি। এডুকেশন, ঠিক আছে, এডুকেশন স্মার্ট টিভি পর্যন্ত এসেছে। তো সমস্যা নাই, আমি আজকে একটু শেয়ার দিয়ে আসি। অনেকেই তোমরা ক্লাসে জয়েন করছো, একটু করে তোমাদের যদি নিজ প্রোফাইলে শেয়ার দিতে পারো, শেয়ার দিয়ে আজকে ক্লাসটি উপভোগ করো। ইনশাল্লাহ এত সোজা করে সূত্রগুলো আয়ত্ত করতে পারবা যাতে তোমাদের যাদের উচ্চতর গণিত আছে, উচ্চতর গণিতেও কিন্তু সূচক ও লগারিদমের অঙ্ক আছে 9 অধ্যায়ে। তো এখান থেকে যদি বেসিকটা ক্লিয়ার করে যাও, শিখে যাও, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আমরা চ্যাপ্টার আলোচনা করছি, ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তোমরা এর মধ্যে অনেকে ক্লাসে জয়েন করছো, আমি দেখতে পাচ্ছি। তো আমি কিছুক্ষণ ওয়েট করব। আমাদের দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডে আমাদের যে এডুকেশনের লোগোটা শো করছে, এরপরে স্লাইডে আছে। বাকি ক্লাসগুলো একটু আমি শেয়ার দিয়ে আসি তোমাদের সাথে সাথে, আমিও একটু শেয়ার দিয়ে আসি যাতে সবাই আমার সাথে যারা যুক্ত আছে তারা সরাসরি দেখতে পাবে। হ্যাঁ, তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা আজকে খাতা কলম রাখছি না বা বোর্ডেও কিছু লিখবো না, টোটালি যেগুলো লিখছে একেবারে স্লাইড তৈরি করে দিয়েছে, একেবারে টাইপ আকারে আমরা ওইগুলোই দেখবো। তা তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মেহেদি হাসান মাজিদ লিখছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো প্রত্যেকটা ক্লাসই করো, আমাদের ক্লাসগুলো কেমন লাগে একটু কমেন্টে করতে পারো। তো আমি দেখতে পাচ্ছি আজকে ক্লাসটি খুব সুন্দর হবে ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি এই যে স্লাইড চলে আসছে, দৌড়াইতে স্লাইড আসছে। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লগারিদমের গুরুত্বপূর্ণ সূত্রাবলী, মানে 4.2 অনুশীলনীর ম্যাথগুলো কিন্তু সম্পূর্ণ লগারিদমের সূত্র। এর অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত কিন্তু ছিল না, ক্লাস 9-10-এ আছে এই অঙ্ক। এই জন্য খুবই সহজভাবে বেসিকটা যদি খুব ভালোভাবে বোঝো বা বুঝে পড়তে পারো, তাহলে কিন্তু এই অধ্যায়টা তোমরা যাদের উচ্চতর গণিত আছে এবং পরবর্তীতে তোমরা যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়াশোনা করবা বা রসায়নের ম্যাথগুলো করতে গেলে বা ফিজিক্সের
এক্সের ম্যাথগুলো করতে গেলে কিন্তু এই সূত্রগুলো কিন্তু লাগে, এই হলো বেসিক জিনিস। তো এই জন্যই কিন্তু সাধারণ গণিতে দেওয়া হয়েছে বেসিকটি ক্লিয়ার করার জন্য। তো পরীক্ষায় না আসলেও কিন্তু এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কারণ অঙ্কর বেসিকটা শিখতে হবে, কারণ প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু যে কোনো ম্যাথ করতে গেলেও কিন্তু এই ধরনের সূত্রগুলো চলে আসে। তবে গণিত হবে আরো সহজ, এই ক্লাসটি করলে গণিত হবে আরো সহজ। তো সূত্রগুলি সবগুলো সূত্র একবারে আমরা দেখব, কারণ ক্লাস 9-এর জন্য সাধারণ গণিতের অঙ্ক ম্যাথগুলো সমাধান করার জন্য। তো আমরা লগারিদমের ইতিহাস সম্পর্কে একটু জানবো এবং কোন কোন কাজে আমাদের লগারিদমের সূত্রগুলো লাগে বা এই ম্যাথগুলো লাগে। তো লগস এবং অ্যারিথম নামক দুটি গ্রিক শব্দ হতে লগারিদম শব্দটি উৎপত্তি। আর লোগোস অর্থ হলো আলোচনা এবং অ্যারিথমেটিক্স অর্থ হচ্ছে সংখ্যা, সুতরাং লগারিদম শব্দটির অর্থ হচ্ছে সংখ্যা নিয়ে আলোচনা। তো সংখ্যা নিয়ে আলোচনাকেই কি বলে? লগারিদম বলে। তো লগারিদমের ধারণা, কোথা থেকে লগারিদমটা আসলো? তো গণিতের ক্ষেত্রে লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। আমরা 4.1-এ কি দেখে আসলাম? সূচক নিয়ে আলোচনা করে আসলাম, সূচক, ঘাত, পাওয়ার নিয়ে আলোচনা করলাম। এখানে গণিতের লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। তোমরা যারা ইন্টারমিডিয়েটে যাবা, যখন দেখবা অন্তরীকরণ আর যোগজীকরণ একে অপরের বিপরীত, এখানেও সে একই রকম। সূচকের বিপরীত হচ্ছে লগারিদম। তো গণিতের ক্ষেত্রে লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। এর অর্থ হলো কোনো সংখ্যা লগারিদম হলো সেই সূচক যেটাকে একটি নির্ধারিত মানের ঘাত বা ভিত্তি হিসাবে উন্নীত করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ সহজভাবে বলা যায় একটি সংখ্যাকে বারবার গুণ করলে লগারিদম সংখ্যাটিকে যতবার গুণ হয়েছিল তা গণনা করে। তো একটি সংখ্যাকে বারবার গুণ করলে লগারিদম সংখ্যাটিকে যতবার গুণ হয়েছিল তা গণনা করবে। সাধারণত ক্ষেত্রে লগারিদম একটি সংখ্যা বা ভিত্তি কতবার গুণ করা হলো সেই গণনা করে, মানে একটা সংখ্যাকে কতবার গুণ করা হলো এই সংখ্যাকে গণনা করে হচ্ছে লগারিদম। তো এখানে দেখো এক্সাম্পল আমি দিয়েছি যে 1000 লিখছি, 1000-এর 10 ভিত্তিক লগের মান হচ্ছে 3, মানে 10-এর উপর যদি তুমি পাওয়ার 3 দিয়ে দাও ওইটাকে বুঝাবে কিন্তু 1000 বুঝাবে। এর অর্থ হচ্ছে 10-এর ঘাত বা পাওয়ার হচ্ছে 3, 10-এর ঘাত বা পাওয়ার হচ্ছে 3, এর উন্নীত করলে হলো 1000 পাওয়া যায়। এটা যদি ভাঙা হয়, এই যেখানে ভেঙে দেখাই দিয়েছি 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 হলো 3, 10 টু দি পাওয়ার 3 হয়েছে। 10 টু দি পাওয়ার 3 মানে কি? 10 টু দি পাওয়ার 3 মানেই কিন্তু 1000। আমরা 1000 আজ থেকে আমরা 1000 লিখতে চাইলে আমরা গণিতের ভাষা বা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখব 10 টু দি পাওয়ার 3 লিখব। 1000 না লিখে 10 দিয়ে মাথার উপর যদি 3 দিয়ে দিই তাহলে ওটা 1000 হয়ে যাবে। তো এখানে 10 সংখ্যাটিকে 3 বার গুণ করলে 1000 পাওয়া যায়। খুব সহজভাবে বুঝতে পারছো। লগারিদম সম্পর্কে আরো জানি যে একই সংখ্যার লগারিদম ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। একই সংখ্যার লগারিদম কি হয়? ভিন্ন ভিন্ন ভিত্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। ভিত্তি বলতে বেজে যেটা থাকে, এখানে যেমন বেজ হয়েছে 3 হলো কি 10 রয়েছে। ধনাত্মক কিন্তু 1 নয় এমন যে কোনো সংখ্যাকে ভিত্তি ধরে একই সংখ্যার ভিন্ন ভিন্ন লগারিদম নির্ণয় করা যায়। এটা আবারও বলি, ধনাত্মক কিন্তু হলো 1 নয়, ধনাত্মক কিন্তু 1 নয় এমন যে কোনো সংখ্যাকে ভিত্তি ধরে একই সংখ্যার ভিন্ন ভিন্ন লগারিদম নির্ণয় করা যায়। আর 3 নম্বরে দেখো, যে কোনো ধনাত্মক সংখ্যাকে লগারিদমের ভিত্তি হিসাবে গণ্য করা যায়। যে কোনো ধনাত্মক সংখ্যাকে লগারিদমের ভিত্তি হিসাবে গণ্য করা যায়। আর 4 নম্বরে দেখো, শূন্য বা কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। এটা মনে রাখবা, শূন্য বা কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদম নির্ণয় করা যায় না। এখানে দেখতে পাচ্ছ এডুভিশন, আমাদের eduvision.bd ফেসবুকে সার্চ দিলে পাবা, ইউটিউবে সার্চ দিবা eduvision 11 দিয়ে একটা স্লাইড মতো দিবে, তারপরে বিডি লিখলেই ইউটিউবে যে সার্চ দিলে সরাসরি চলে আসবে আমাদের এডুভিশনের চ্যানেল। আর লক্ষ্য আমাদের একটাই, তোমাদের সেবা হলো সেরা বানানো। আমাদের লক্ষ্য, এডুভিশনের লক্ষ্য একটাই, তোমাদের কি গণিতের সেরা বা বিজ্ঞানের সেরা বা প্রত্যেকটা সাবজেক্টের সেরা বানানো। তো আমরা এবার আসি যেটা আসলাম, এই যে এই লগারিদম কে আবিষ্কার করেছে, লগারিদমের কার আবিষ্কার? হ্যাঁ, লগারিদমের আবিষ্কারটা কি আর কত সালে হয়েছিল? তো 1700 শতাব্দীতে লন্ডনের গণিতবিদ
হলো জন নেপিয়ার, নেপিয়ার হলো লগারিদমের হলো ধারণা প্রদান করে। 1700 শতাব্দীতে লন্ডনের হলো গণিতবিদ জন নেপিয়ার হলো লগারিদম এর ধারণা দিয়ে তিনি এটা কি জন্য আসে, লগারিদম কি জন্য সৃষ্টি হয় দেখো, অতি বড় ও জটিল গুণ ভাগ ঘাত মূল ইত্যাদি হিসাবকে সহজ করতে এই পদ্ধতি উদ্ভাবন করা হয়। মানে অনেক বড় বড় কিন্তু গুণ করা লাগে, অনেক বড় বড় ম্যাথ, জটিল জটিল ম্যাথ সহজে করার জন্য কিন্তু এই লগারিদমের সৃষ্টি হয়েছে। যে অতি বড় জটিল গুণ ভাগ ঘাত মূল ইত্যাদি হিসাবকে সহজ করতে গিয়ে এই পদ্ধতি উদ্ভাবন হয়ে করে। লগারিদমের প্রধান ব্যবহার, লগারিদমটা কোথায় কোথায় ব্যবহার, আমরা শুধু ম্যাথ করি বলে শুধু ম্যাথে কিন্তু লগারিদম লাগে না, শুধু ম্যাথে কিন্তু লগারিদম হলো কাজে আসে না, অনেক বিষয় আছে যেখানে লগারিদমের এই সূত্রগুলো বা এই বেসিকগুলো তোমাদের কাজে আসবে। যেমন হলো জটিল গুণ ও ভাগকে সহজ করা যায়, এই লগারিদমের মাধ্যমে জটিল গুণ ও ভাগকে সহজ করা যায়। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে গণনা, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদিতেও এই লগারিদমের হিউজ পরিমাণ ব্যবহার আছে। তোমরা যারা রসায়ন বা পদার্থ ইতি পরবর্তীতে পড়াশোনা করবে দেখতে পাবা। তারপরে 3 নম্বর হচ্ছে বড় সংখ্যার হিসাবগুলোকে সংক্ষিপ্ত সহজ পদ্ধতিতে করা যায়। এই লগারিদমের সাহায্যে বড় সংখ্যার হিসাবগুলোকে সংক্ষিপ্ত ও সহজ পদ্ধতিতে করা যায়। তো এটা গেল, তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমরা সেই গুরুত্বপূর্ণ সূত্রে এবার চলে যাচ্ছি। পরের স্লাইড থেকে আমাদের সূত্র চলে আসছে। হ্যাঁ, এই যে সূত্র চলে আসছে। এই যে এখানে সূত্রটা, এই যে মূল 1 নম্বর যে সূত্রটা তোমাদের বইয়ে কিন্তু এটা লেখা আছে। আর এইটা আমি কি কাল করছি তোমাদের জন্য, আমি বাংলায় কিন্তু লিখে দিয়েছি, বাংলা বাক্যে। তোমার এই সূত্রটা মুখস্থ করার প্রয়োজন নাই, তবে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসলে যদি এমসিকিউতে সরাসরি সূত্র আসে, এই জন্য সূত্রটা পড়ে রাখবা। লগ এই যে বেদে রয়েছে এ, লগ এ এম এন সমান লগ এ এম যোগ লগ এ এন, বা শুধু পড়তে পারে লগ এম এন সমান লগ এম প্লাস লগ এন। তো এটা কিভাবে সহজে বাংলা বাক্যে লেখা যায় দেখো, লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে, লগের সাথে দেখো যতগুলো রাশি গুণ আকারে থাকবে, এম একটা রাশি এন একটা রাশি, লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে তাদের প্রত্যেকের লগ দিয়ে দিতে হবে। এই দেখো তাদের প্রত্যেকে আলাদা করে আমরা লগ দিয়ে দিয়েছি, লগ এম আর লগ এন, আর লগ দিয়ে দিতে হবে এবং যোগ চিহ্ন হবে, এই যে এখানে যোগ চিহ্ন দিয়েছি দেখতেই পাচ্ছো। তাহলে লগ এম এন সমান, যেহেতু গুণ আকারে রয়েছে, লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে, লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে তাদের প্রত্যেকে লগ দিয়ে দিতে হবে এবং হলো প্লাস চিহ্ন হবে বা যোগ চিহ্ন হবে। তাই এই লাইনটা মনে রাখো, এত আমাদের মুখস্থ বা মনে রাখার দরকার নেই সূত্রটা, তবে এমসিকিউ এর জন্য সূত্রটা মনে রাখবে। তো আমরা অঙ্ক করার জন্য সহজভাবে আমরা যেভাবে প্র্যাকটিস করব, লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে তাদের প্রত্যেককে লগ দিয়ে দিতে হবে এবং যোগ চিহ্ন হবে। 1 নাম্বার হিউজ পরিমাণ কিন্তু ব্যবহার হবে এই সূত্রটা। লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে প্রত্যেককে লগ দিয়ে দিতে হবে এবং যোগ চিহ্ন হবে। লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে তাদের প্রত্যেকে লগ দিয়ে দিতে হবে এবং যোগ চিহ্ন হবে। তো দেখো একবার পড়েই কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল 1 নম্বর সূত্র। এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে যে লগ, এখানে আমি উদাহরণ দিয়েছি তোমাদের বোঝার জন্য। এই যে লগ এখানে কত রয়েছে, গুণ আকারে রয়েছে, এই যে 4 গুণ 5, তাহলে লগ প্রত্যেকে দিতে হবে লগ 4 প্লাস লগ 5। এদের লগের সাথে x গুণ y দেওয়া রয়েছে, তাহলে লগ x প্লাস লগ হলো y, log x প্লাস log y। দেখো খুব সহজভাবে কিন্তু আমরা 1 নম্বর সূত্র মুখস্থ করতে পারলাম। তো দেখো পরের স্লাইডে আমরা দেখতে পাবো, হ্যাঁ পরের স্লাইডে কি, লগের সাথে যতগুলো রাশি ভাগ আকারে থাকবে তাদের প্রত্যেককে লগ দিয়ে দিতে হবে এবং বিয়োগ চিহ্ন হবে। গুণের ক্ষেত্রে কি হচ্ছিল, প্রত্যেককে লগের সাথে যতগুলো রাশি গুণ আকারে থাকবে তাদের প্রত্যেককে লগ দিয়ে দিব এবং যোগ চিহ্ন হবে। আর ভাগের ক্ষেত্রে দেখো লগ এম বা এন রয়েছে, তাহলে প্রত্যেককে লগ দিয়ে দেব এবং বিয়োগ চিহ্ন হবে। এবং লগ এর সাথে যতগুলো রাশি ভাগ আকারে থাকবে তাদের প্রত্যেককে লগ দিয়ে দিতে হবে
এবং বিয়োগ চিহ্ন হবে। তো দেখো উদাহরণ সেই আগের মতনই আছে। দেখো আমরা দুটো স্লাইড দেখে দুইটা সূত্র কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল। প্রথম সূত্র কি ছিল? লগের সাথে যতগুলো রাশি গুণাকারে থাকবে তাদের প্রত্যেককে লগ দিয়ে দিতে হবে এবং যোগ চিহ্ন হবে। আর 2 নম্বর সূত্র, লগের সাথে যতগুলো রাশি ভাগ আকারে থাকবে তাদের প্রত্যেককে লগ দিয়ে দিব এবং বিয়োগ চিহ্ন হবে। দেখো একেবারে ইজি ভাবে সুন্দর করে আমরা তোমাদের বোঝাই দিলাম। এই সূত্রগুলো মনে থাকলে আমরা আগামী ক্লাসে প্র্যাকটিস করব, বুঝতে পারবা আশা করি। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, ইউটিউব বা ফেসবুকে বা নিউজ চ্যানেলগুলোতেও দেখতে পাচ্ছ জাতীয় পর্যায়ে যে ইন্টারমিডিয়েট মতো একটা পরীক্ষা, হ্যাঁ এইচএসসির একটা পরীক্ষা, যাদের জাতীয় পর্যায়ে একটা পরীক্ষা, সেখানে পদার্থ প্রশ্নে কিন্তু দুইটা ভুল, একেবারে 2 সেট প্রশ্নে ভুল। এটা আসলে মানা যায় না। যারা হিউজ পরিমাণ পড়াশোনা করে তাদের জন্য খুবই একটা কষ্টের বিষয়, কারণ একটা প্রশ্ন সলভ করার সময় যখন উত্তর না মেলে তখন কিন্তু মাথায় আর কাজ করে না। এটা খুবই একটা প্যারাদায়ক, আর বাকি প্রশ্নগুলোর অ্যান্সার সুন্দরভাবে করা যায় না। তো এইটা যেহেতু শিক্ষামন্ত্রী বলছে, সংসদে বলছে যে ওখান থেকে 20 মার্ক দুইটা সৃজনশীলের জন্য দিয়ে দেবে, কিন্তু যারা খুব ভালো করেছে বা ওইটা মেলেনি বলে পাওয়ার পরবর্তীতে ওইটা কেটে দিয়ে পরে আর একটা লেখার চেষ্টা করেছে, তারা কিন্তু ওই নাম্বারটা পাবে না। এরকম হয়তো হতে পারে, তারা আসলে পাবে না। হয়তো যারা টাচ করেছে হয়তো ওই প্রশ্নগুলো হয়তো তারা এই ফুল মার্ক পাবে, এখনো ডিটেলস কিন্তু জানাই নাই ওইভাবে। তো তারপরেও আছে যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা, যেটা 2 বছর পড়াশোনা করেও কিন্তু একটা সাবজেক্ট খুব ভালো করে আয়ত্ত করা যায় না। আমার মনে হয় যে 3 বছর দিলে ভালো হয়। আমি যখন পড়তাম আর কি, হিউজ পরিমাণ একটা সিলেবাস ইন্টারমিডিয়েটে, আমার মনে হতো যে ইন্টারমিডিয়েটটা 3 বছর দিলে অবশ্যই ভালো হয়, পড়াশোনাটা মানে সহজে ক্যাচ করা যায়। তো তবুও পরীক্ষার আগে গ্যাপ দিচ্ছে কয়দিন, পদার্থর আগে একটা কঠিন একটা সাবজেক্ট, পদার্থর আগে গ্যাপ দিচ্ছে মাত্র 1 দিন করে। পরীক্ষা দিয়ে আসতেই লেগে যাচ্ছে সন্ধ্যা, বৃষ্টি মুড়ে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনেকে নৌকায় উঠে যাচ্ছে, অনেকে ম্যানহোলে পড়ে যাচ্ছে। কি একটা করুণ অবস্থা আসলে। এটা কিভাবে কি হচ্ছে, পরীক্ষা স্থগিত করলে কি হতো, কি এটা আমার মাথায় ধরে না আসলে। তো এসএসসি 27 এবং 28 তোমরা যারা আসো একটু দেখো এদের পরীক্ষা বা এই বিষয়গুলো দেখো। আর দেখো এই জন্যই প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করো, এখনো তোমাদের কিন্তু হিউজ পরিমাণ সময় আছে। এখনো যদি তোমরা চাও ভালো করে পড়তে পারবা, ভালো করে শেষ করতে পারবা। তো আমরা দেখতে দেখতে কিন্তু 2টা স্লাইড দেখে, মানে 2টা সূত্র দেখে ফেলছি খুব সহজভাবে। আমরা পরবর্তীতে 3 নাম্বারটায় আসি, যে লগের ক্ষেত্রে সূচকের পাওয়ার লগের আগে বসবে। লগের ক্ষেত্রে সূচকের পাওয়ার লগের আগে বসবে। দেখো লগের ক্ষেত্রে দেখো, এটা যদি তুমি ধরো এম একটা সূচক, সূচকের পাওয়ার দেখো আর রয়েছে, এটা যদি বেস ধরো, এই পাওয়ার হলো আর, তাহলে লগের ক্ষেত্রে লগ যখন থাকবে এই সূচকের পাওয়ার লগের আগে বসবে। দেখো লগের, এটা আমি বাংলায় লিখে দিয়েছি, তোমরা শুধু এইটুকু মনে রাখো, লগের ক্ষেত্রে সূচকের পাওয়ার লগের আগে বসবে, আর কিছু লাগবে না। এই লাইনটা পড়ে রাখো, লগের ক্ষেত্রে সূচকের পাওয়ার লগের আগে বসবে। 3 নাম্বার সূত্র এটা। তো এটা দেখো লগের ক্ষেত্রে আমরা 2টা আলাদা আলাদা করে দেখে দিয়েছি, এটা ব্র্যাকেট দিয়ে দেখাইছি। দেখো লগের ক্ষেত্রে যে সূচকে যে আর ছিল না, আর দেখো এই লগের আগে বসেছে। তো এখানে দেখো এম আর, এইখানে ব্র্যাকেট দিয়ে দেখাই দিয়েছি। লগ দেখো সূচকের পাওয়ার দেখো আর ছিল, আর দেখো লগের আগে চলে এসেছে। তো বাংলায় সহজে আমরা মনে রাখবো, লগের ক্ষেত্রে সূচকের পাওয়ার লগের আগে বসবে, এতটুকুই। দেখো এক্সাম্পল, দেখো log 2 8, তারপর পাওয়ার হচ্ছে 3 রয়েছে। তো দেখো এই 3 লগের আগে চলে এসেছে, 3 log 2 8। এটার ক্ষেত্রে x এর পাওয়ার দেখো 4 রয়েছে, এই 4 দেখো লগের আগে চলে এসেছে। পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিস করব, আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। তো আমরা এখন চলে আসলাম 4 নাম্বার, তোমাদের 4 নাম্বার স্লাইডে মানে 4 নাম্বার সূত্রে চলে আসলাম। বলছে লগের বেজ আর হলো সূচকের বেজ একই হলে মান হবে কত? 1। লগের বেজ আর সূচকের বেজ যদি একই হয়, কিন্তু 1 বাদে, এ দেখো তবে 1 বাদে দিয়েছি। যদি দুটাই 1 থাকে তাহলেও কিন্তু হবে না।
লগের বেজ আর সূচকের বেজ একই, যখন এর মানও 10 ওর মানও 10, তাহলে 1 হবে। এখানে দেখো লগের বেজ কত রয়েছে, দেখো লগের বেজ রয়েছে a আর তারপরে রয়েছে a, তাহলে এটার মান হচ্ছে 1। দেখুন এদের লগ a তারপর 10, এখানে 10 হবে অবশ্যই, a না হয় 10 হবে, তাহলে লগ 10 হলে কত, লগের বেজ আর সূচকের বেজ একই হয়ে যাচ্ছে, লগের বেজ আর সূচকের বেজ একই হয়ে গেলে n হবে, কিন্তু এই যে লগের আগে n রয়েছে এই জন্য n হবে। এটা একটু কারেকশন করে নিবা, এই যে এই জায়গায় রয়েছে এই জায়গায় হবে 10। হ্যাঁ, তাহলে লগের বেজ আর সূচকের বেজ একই হলে 1 হবে, কিন্তু 1 বাদে। তো দেখো এই জায়গায় এখানে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে, লগ 7 তারপর হলো সূচক হলো 7, তাহলে লগের বেজ আর সূচকের বেজ দেখো একই, তাহলে 7 7 রয়েছে, তাহলে 1 হবে। লগ 5 এখানে আবার 5 রয়েছে, তাহলে 1 হবে। দেখো লগ 3 10 রয়েছে, এখানে 3 বলতে এখানে 3 এর জায়গায় 10 হবে, লগ ভিত্তিক হলো 10 ভিত্তিক লগ এটা, তাহলে এই যে এটা একই হলে কত হবে, 1 হবে। আর 3 কিন্তু এখানে লগের আগে থেকেই যায়, তাহলে 1 আর 3 থাকলে 3 হয়। আর লগ 10 এখানে হলো 10 হবে, এই 10টা হচ্ছে, কিন্তু এই 10 না, এই 10 আর 10 কি 1 হয়ে যায়, আর এখানে 10 থাকছে। তো 1 বাদে মানে হচ্ছে যদি a নট ইকুয়াল 1 হয়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হতে হবে। 1 বাদে মনে রাখবে তোমরা, 1 বাদে মানে হচ্ছে যদি a নট ইকুয়াল 1 হয়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হতে হবে। তো শুধু এতটুকু মনে রাখবা যে লগের বেজ আর সূচকের বেজ একই হলে মান 1 হবে, তবে 1 বাদে, এটা মনে রাখবা। এখানেও দিয়ে দিয়েছি যে a গ্রেটার দ্যান 0, অর্থাৎ a নট ইকুয়াল 1, n গ্রেটার দ্যান 0, অর্থাৎ n একটি বাস্তব সংখ্যা। তো এই বিষয়গুলো তোমরা উচ্চ ক্লাসে দেখতে পারবা, এখন আপাতত এতটুকু জানলেই হবে। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখি যে আমরা 5 নাম্বার সূত্রে পড়ব, log a 1 সমান হলো 0, log a 1 সমান 0। এখানে লেখা রয়েছে যে কোনো ভিত্তি a এর ক্ষেত্রে 1 সংখ্যার লগারিদম হবে 0। তো যে কোনো ভিত্তি a এর ক্ষেত্রে, বা এখানে যেটা দিতে পারে, এখানে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, এও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, বা 10 থাকতে পারে। তো 1 সংখ্যার লগারিদম হবে 0, 1 সংখ্যার লগারিদম হবে 0, তাহলে log a 1 থাকলে হয়ে যাবে 0। তো এখানে এটা সুন্দর করে বোঝানো হয়েছে, কারণ এর কোনো কিছুর পাওয়ার আমরা সূচকের অঙ্ক করার সময় দেখছি যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1। তো এখানে এর পাওয়ার শূন্য মানে 1, অর্থাৎ শূন্য হলো সেই সূচক যাকে a এর ঘাতে বসালে 1 পাওয়া যায়। শূন্য হচ্ছে সেই সূচক যা a এর ঘাতে বসালে 1 পাওয়া যায়। যেমন সূচকের ক্ষেত্রে আমরা দেখে এসেছি, সূচকের ম্যাথগুলো কিন্তু আমরা করে এসেছি। তো এখানে দেখো 1 হলে 0 হবে, এখানে 1 থাকলেই 0 হবে, দেখো এখানে 10 রয়েছে 0। এর ভিত্তি a ধনাত্মক হবে এবং a নট ইকুয়াল 1 হতে হবে। মনে রাখবে ভিত্তি a ধনাত্মক হবে এবং a নট ইকুয়াল 1 হবে। আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা এই 6টি সূত্র জানলেই কিন্তু আমাদের ডিটেইলসে আমরা এই অধ্যায়ের ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথ সমাধান করতে পারবো। তো ভীতি পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখব যে ভীতি পরিবর্তনের ক্ষেত্রে একটা সূত্র আছে, এটা ওইভাবে লেখা যায়নি, এই সূত্র দেখো, ভীতি পরিবর্তন মানে এই ভীতি নিচে যেটা থাকে ওইটা দেখো, এটা পরিবর্তন করে বসাচ্ছি আমরা। এটা log a m সমান হচ্ছে log b m গুণ log a b, এটা মূল সূত্র। এখানে log আমরা এটা নিয়ে আনিছি, log এর ভিত্তি রয়েছে b a, দেখো log b তারপরে সূচক আছে a, log b a হলো উপরে রয়েছে। তো দেখো আমরা উল্টাই দেব, এটা হলো ভিত্তিতে নিয়ে আসবো, বলেছি ভীতি পরিবর্তনের ক্ষেত্রে। দেখো ভীতি পরিবর্তনের ক্ষেত্রে 1 log, এই যে সূচক যেটা থাকবে সেটা ভিত্তিতে হয়ে যাবে, আর ভিত্তি যেটা হবে সেটা সূচকে হয়ে যাবে। তাহলে 1 log a বাই b, এখানে ছিল কি log b a, এখানে 1 যখন ভিত্তি পরিবর্তন করতে হবে তখন 1 log হলো এই যে এখানে সূচক ছিল কি a, এটা এখানে চলে এসেছে, দেখো log a b, আর b কিন্তু ভিত্তিতে ছিল, এখন হলো সূচক হয়ে গিয়েছে। তো দেখো যে কোনো ধনাত্মক সংখ্যাকে 1 বাদে ভিত্তি ধরে একই সংখ্যার লগারিদম নির্ণয় করা যায়।
যে কোনো ধনাত্মক সংখ্যাকে ওয়ান বাদে ভীতি ধরে একই সংখ্যার লগারিদম নির্ণয় করা যায়। তো এখানে দেখো ভীতি পরিবর্তন করার সময় আমরা এখানে দেখছি, দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা লিখে রাখছি। তো এখানে 10 হবে, এর 2 এর জায়গায় কিন্তু 10 হওয়ার দরকার ছিল। দেখো সুন্দরভাবে কিন্তু এখানে লেখা আছে। তো আলাদা করে আবার এই যে এখানে আবার বোঝাই দেওয়া হয়েছে ভীতি পরিবর্তনের সূত্র এইটাই। তো এই যে আমাদের মাত্র 6টি সূত্র যদি আমরা বাংলা বাক্যে মুখস্থ করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই অধ্যায়টি একেবারে সহজভাবে সমাধান করতে পারবো এবং পরবর্তীতে উচ্চতর গণিত তোমাদের যাদের আছে ওই চ্যাপ্টারটাও সোজাভাবে সমাধান করতে পারবে। এবং যারা তোমরা ইন্টারমিডিয়েটে বা পরবর্তীতে পদার্থ ফিজিক্স বা রসায়নে পড়াশোনা করবে ওখানেও কাজে আসবে। তো এই জায়গাটি থেকে তোমরা বেস বা মূল থেকে তোমরা একেবারে বেসিক ক্লিয়ার করে দাও, ইনশাআল্লাহ বা পরবর্তীতে তোমাদের কাজে আসবে। এইভাবে বাংলা বাক্যে সূত্রগুলো যদি মনে রাখো, এত জটিলভাবে মনে না রেখে বাংলা বাক্যে মনে রাখো, আর একটু প্র্যাকটিস করলে কিন্তু সহজে পারবে। তো তোমরা যদি বুঝতে না পারে একটু কমেন্ট করো। আমাদের কিন্তু আজকে স্লাইডে 6টি মাত্র সূত্র ছিল, আর যে বেসিক আলোচনা আমরা করলাম। তো এই পর্যন্তই ছিল। আমরা এখন তোমাদের ওই যে উড়ে চলে গেল স্লাইডটা, আজকের ক্লাস মনে হয় এখানে শেষ। তো তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনের লঘু, তোমরা এডুকেশনের সাথেই থাকো, এই এডুকেশনের লঘুকে ভালোবাসো, আমাদেরকে ভালোবাসো, এডুকেশন পরিবারকে ভালোবাসো। ইনশাল্লাহ এডুকেশন থেকে ভালো কিছু হবে। আমরা তোমাদের কিন্তু যত সহজভাবে বোঝানোর যায় আমরা চেষ্টা করছি, তোমরা সেটা বুঝে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা এবং দিন শেষে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো দেখো এডুকেশনের সাথেই থাকুন এবং সহজভাবে শিখতে থাকুন। ধন্যবাদ। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করতে পারো, কমেন্ট করো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। বর্তমান যে পরীক্ষা ব্যবস্থা নিয়ে, যে শিক্ষামন্ত্রী নিয়ে সবাই কিন্তু আন্দোলন করছে। তোমরা এসএসসি যারা 26 ছিলে, তোমাদের দীর্ঘদিন একটা চাওয়া ছিল এমসিকিউ সিকিউ মিলে পাস দেওয়ার জন্য। তোমরা কিন্তু আন্দোলনটা সেই লেভেলে করতে পারো নাই, এই জন্য কিন্তু এমসিকিউ সিকিউ মিলে ওইটা সংসদ পর্যন্ত পৌঁছায়নি। এসএসসি 26 ব্যাচ দেখো এমনভাবে আন্দোলন করছে, একবারে সবাই একেবারে সোশ্যাল মিডিয়ার একেবারে তোলপাড় হয়ে গিয়েছে। সরাসরি প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক সন্ধ্যার দিকে হয়তো বৈঠক চলছিল, এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত হয়েছে আমি জানি না। তো অনেক আজকে আন্দোলন করেছে, অনেক বোর্ডে স্মারকলিপি দিয়েছে। হয়তো ভালো কিছু হবে, মানে শোনা যাবে নিউজ। আগামীকালও কিন্তু পদার্থ এইচএসসি পদার্থ দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে। আর যদি কিছু না হয় কিন্তু আগামীকাল যদি কোনো নিউজ না আসে, ব্রেকিং নিউজ না আসে, তাহলে আগামীকাল কিন্তু এসএসসি 26 ব্যাচের দ্বিতীয় পত্র ফিজিক্স পরীক্ষা হবে। তো এটা হলে কিন্তু আবার এই যে আন্দোলনটা আরো কিন্তু বেগবান হবে, শিক্ষামন্ত্রী যদি এখনো পর্যন্ত কিছু না বলে। অবশ্যই কিছু বলা উচিত, যেহেতু বাংলাদেশের আবহাওয়া যে দুরবস্থা, সব জায়গায় কিন্তু পানি উঠে গিয়েছে। আমার মনে হয় যে কয়েকদিন পিছায়ে মানে বন্ধ রেখে পরীক্ষা নিলে আমার মনে হয় ভালো হয়, যেহেতু অভিন্ন প্রশ্নের পরীক্ষা হচ্ছে, সবার একই প্রশ্ন, এইটা কিন্তু একটা সমস্যায় পড়ে গিয়েছে এবার অভিন্ন পরীক্ষার প্রশ্ন নিতে যে। কারণ একটা বোর্ডে অফ রাখলে আর একটা বোর্ড পরীক্ষা নিতে পারতো, যেখানে যে যে বোর্ডের আবহাওয়া ভালো আছে, কিন্তু একই যেহেতু প্রশ্ন অভিন্ন প্রশ্নের পরীক্ষা হচ্ছে, এই জন্য আমার মনে হয় যে একেবারে প্রত্যেকটা বোর্ডেই বন্ধ রাখা উচিত, তাহলে আমার মনে হয় ভালো হয়। তো এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আমরা আজকে কিন্তু সূত্রগুলো দেখলাম, তোমরা ভাষায় এই সূত্রগুলো লিখে একটু আত্মস্থ বা মুখস্থ করার চেষ্টা করো বা কয়েকবার লেখো। বাংলা বাক্যে যেহেতু সূত্রগুলো লিখে দিয়েছি, খুব সহজভাবে পড়লেই মনে থাকবে, 1 থেকে 2 বার পড়লেই মনে থাকবে। এগুলো প্র্যাকটিস করো, পরবর্তী ক্লাসে আমরা আমাদের মূল বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এডুকেশনের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।